আজকের এই বিশেষ গভীর আলোচনায় সবাইকে খুব উৎসাহের সাথে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, সবাইকে অনেক অনেক স্বাগত। মানে আজকের সেশনটা মূলত যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য একটা স্পেশাল ক্লাস। আমাদের আজকের ফোকাস হল বিশ্বের প্রধান উপজাতি বা ট্রাইবস। একদম তাই। আর এটা কিন্তু কোনো সাধারণ বোরিং আলোচনা নয়। রাইট, আমরা সরাসরি আমাদের সামনে থাকা স্লাইডগুলোর ওপর ভিত্তি করে পয়েন্ট টু পয়েন্ট আগাবো। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো শুধু নাম আর জায়গা মুখস্থ করলে কিন্তু পরীক্ষায় খুব একটা লাভ হয় না। হ্যাঁ, ওই তোতা পাখির মতো মুখস্থ করার কথা বলছেন তো? একদম। আসলে এই উপজাতিগুলোর জীবনযাত্রা বা সংস্কৃতির পেছনের কেন বা কারণটা বুঝতে পারলে তথ্যগুলো সহজে মনে থাকবে। দারুণ পয়েন্ট। তো আমরা আমাদের প্রথম স্লাইডে চলে আসি। স্লাইড 1 হল বিশ্বের প্রধান উপজাতিদের একটা ওভারভিউ। হ্যাঁ, স্লাইডটাতে আমরা 4টি ভিজুয়াল আইকন দেখতে পাচ্ছি। রাইট, প্রথমে আছে মানচিত্র, মানে তারা ঠিক কোথায় থাকে। তারপর জীবনযাত্রা, এখানে তীরধনুক দিয়ে শিকার বা একটা সংগ্রামের ছবি আছে। আর তৃতীয় আইকনটা হলো সংস্কৃতি, ধরুন ঐতিহ্যবাহী ড্রাম বা বাদ্যযন্ত্রের ছবি। হ্যাঁ, আর সবশেষে আছে ঐতিহ্য। ওই পায়ের ছাপের ছবিটা দিয়ে মূলত তাদের প্রাচীন শিকড়কে বোঝানো হয়েছে। ঠিক, এই স্লাইডে 3টি মূল কিওয়ার্ড আছে: আদিবাসী, যাযাবর এবং অনন্য ঐতিহ্য। হুম, এই শব্দগুলো তো খুব পরিচিত। পরিচিত হলেও এগুলোই কিন্তু পুরো মানব সভ্যতার একটা প্রাথমিক রূপরেখা তৈরি করে। আদিবাসী যারা কোনো জায়গার মূল বা প্রাচীন বাসিন্দা। আর যাযাবর মানে যারা খাদ্যের খোঁজে বা আবহাওয়ার কারণে জায়গা বদলায়, তাই তো? একদম। আর অনন্য ঐতিহ্য হলো তাদের নিজস্ব ভাষা বা প্রথা, যা তাদের আলাদা করে রাখে। বুঝতে পেরেছি। মানে এই স্লাইডটি হলো মানব ইতিহাসের একটা, ধরুন, সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্টসের মতো। খুব সুন্দর উপমা দিয়েছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমরা কেন আধুনিক যুগে এসেও, মানে এই স্মার্টফোনের যুগে, এই প্রাচীন জীবনযাত্রার শ্রেণীবিভাগ নিয়ে এত গভীরভাবে অধ্যয়ন করছি? আসলে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বা অ্যাডাপ্টেশনের একেবারে আদিমতম রূপ হল এই উপজাতিরা। আচ্ছা। হ্যাঁ, তাই পৃথিবীর মানচিত্র বা মানবজাতের ইতিহাস বুঝতে হলে আগে এই মানুষদের বুঝতে হবে। দারুণ। তো সাধারণ একটা ধারণা তো পাওয়া গেল। এবার আমরা মানবজাতির আদিবাসস্থান, মানে আফ্রিকা মহাদেশের দিকে এগোবো। চলুন, স্লাইড 2-এ আমরা আফ্রিকার প্রধান উপজাতিদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে 5টি প্রধান উপজাতির কথা বলা হয়েছে। প্রথমে আছে মাসাই বা মাসায়। রাইট, এরা মূলত কেনিয়া ও তানজানিয়ায় থাকে। স্লাইডে একটা গরুর মাথার ছবিও আছে দেখছি। মানে এরা গবাদি পশুপালক আর খুব রঙিন পোশাক পরে। একদম। সাভানার ওই তৃণভূমিতে পশুপালনই এদের প্রধান পেশা। এরপরে আছে জুলু বা জুলু উপজাতি। দক্ষিণ আফ্রিকার এই উপজাতি তাদের যোদ্ধা সংস্কৃতি বা ওয়ারিয়ার কালচারের জন্য বিখ্যাত। হ্যাঁ, স্লাইডের ওই ঢাল আর বর্ষার ছবিটা খেয়াল করুন। রাইট, জুলুদের কথা তো ইতিহাসের পাতায় খুব দাপটের সাথেই লেখা আছে। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। জুলুরা কিন্তু এমনি এমনি যোদ্ধা হয়নি। মানে সম্পদের লড়াইয়ের কারণে। একদম। দক্ষিণ আফ্রিকার জমি আর সম্পদের দখল নিয়ে এত তীব্র প্রতিযোগিতা ছিল যে টিকে থাকার জন্যই তাদের সমাজ যোদ্ধা কাঠামোতে রূপ নেয়। বাপরে। উম উম এরপর স্লাইডে দেখছি নামিবিয়ার হিম্বা উপজাতির কথা। এদের একটা অদ্ভুত ব্যাপার আছে। এরা শরীরে লাল গিরিমাটি বা রেড ওকা মাখে। হ্যাঁ, স্লাইডের ওই লাল হাতের ছাপটা ওদেরই প্রতীক। কিন্তু আমার একটা খটকা লাগছে এখানে। হিম্বাদের এই লাল গিরিমাটি মাখার বিষয়টা কি শুধু তাদের সৌন্দর্যের অংশ? সাজগোজের জন্য। হ্যাঁ, নাকি রুক্ষ মরুভূমির পরিবেশে ত্বককে রোদের হাত থেকে বাঁচানোর কোনো প্রাচীন বিজ্ঞান লুকিয়ে আছে এতে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা আধুনিক মানুষেরা অনেক সময় এদের প্রথাগুলোকে শুধু সাজগোজ ভাবি। আসলে কি তা নয়? না, আসলে এই গিরিমাটি অত্যন্ত কার্যকারী একটা প্রাকৃতিক সানস্ক্রিন। ও ওয়াও! হ্যাঁ, নামিবিয়ার মরুভূমির চরম উত্তাপ আর পোকামাকড় থেকে ত্বককে বাঁচাতেই তারা যুগ যুগ ধরে এটা মাখে। সংস্কৃতি আসলে টিকে থাকার সংগ্রামেরই একটা রূপ। অভাবনীয়। মানে হাজার বছরের সানস্ক্রিন। আচ্ছা, এরপর স্লাইডে আছে স্যান বা বুশম্যানদের কথা।
এরা বোতসোয়ানা এবং নামিবিয়ার শিকারী সংগ্রাহক গোষ্ঠী। আর এদের ওই প্রাচীন গুহাচিত্র বা কেভ পেইন্টিং খুব বিখ্যাত, তাই না? একদম। আর সবশেষে আছে উত্তর আফ্রিকার মরুভূমির অধিবাসী বারবার্স। স্লাইড বলছে এরা হস্তশিল্পে খুব দক্ষ এবং মূলত তাম্বুতে থাকে। সাহারার মতো মরুভূমিতে স্থায়ী বাড়ি বানানো তো সম্ভব নয়, তাই তাম্বুতে থাকাটাই তাদের জন্য লজিক্যাল। রাইট। তো আফ্রিকার শুষ্ক মরুভূমি ও সাভানা থেকে এবার আমরা আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকা মহাদেশের বৈচিত্র্যময় ভূপ্রকৃতিতে প্রবেশ করব। স্লাইড 3তে আমরা আমেরিকা মহাদেশের ম্যাপ ধরে উত্তর থেকে দক্ষিণে যাব। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি দুটো খুব পরিচিত উপজাতি, নাভাহো আর অ্যাপাচি। নাভাহোরা মূলত মরুভূমির অধিবাসী এবং বয়নশিল্প বা উইভিংয়ের সাথে যুক্ত। আর অ্যাপাচিরা, ওরা তো বেশ দুর্ধর্ষ যোদ্ধা ঐতিহ্যের জন্য পরিচিত, তাই তো? হ্যাঁ, আমেরিকার বিস্তীর্ণ এলাকায় নিজেদের সীমানা রক্ষা করতেই তারা যোদ্ধা হয়ে ওঠে। এরপর ম্যাপ ধরে দক্ষিণ আমেরিকার দিকে নামলে আমরা পেরু ও ইকুয়েডরে পাব কেচুয়া বা কেচুয়া উপজাতিকে। এরা কিন্তু ওই বিখ্যাত প্রাচীন ইনকা সভ্যতার বংশধর। রাইট। পাহাড়ি কৃষিকাজে এরা দারুণ দক্ষ। আমার তো মনে হয় কেচুয়া উপজাতিরা পাহাড়ের চূড়ায় কৃষিকাজ করে, এটা অনেকটা শূন্যে বাগান করার মতো। দারুণ একটা উপমা। ধাপ চাষ বা টেরেস ফার্মিং করে তারা পাহাড়ের গায়ে এই ঐতিহ্য আজও ধরে রেখেছে। এরপর আছে মাপুচে উপজাতি। চিলি ও আর্জেন্টিনার এই গোষ্ঠী মূলত পশুপালন ও কৃষির সাথে যুক্ত। আর এর ঠিক উল্টো চিত্রটা দেখা যায় ব্রাজিল ও ভেনেজুয়েলার ইয়ানোমামি উপজাতির মধ্যে। এরা তো রেন ফরেস্ট বা বৃষ্টিবহুল আমাজন বনাঞ্চলের অধিবাসী, তাই না? একদম। রেইন ফরেস্টের ঘন জঙ্গল তাদের জীবনযাত্রাকে পুরোপুরি বনের সম্পদের উপর নির্ভরশীল করে তুলেছে। আচ্ছা। মানে পরিবেশই তাদের পেশা নির্ধারণ করেছে। নাভাহোদের মরুভূমির জীবন আর ইয়ানোমামিদের ঘন রেইন ফরেস্টের জীবনের মধ্যে পার্থক্যটা এখানেই স্পষ্ট। হ্যাঁ, প্রকৃতি তাদের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। দারুণ। তো আন্দিজ পর্বতমালা আর অ্যামাজনের জঙ্গল ছেড়ে এবার প্রশান্ত মহাসাগর পেরিয়ে আমরা যাব ওশেনিয়া অঞ্চলে। স্লাইড 4-এ আমরা ওশেনিয়ার বিচ্ছিন্ন দ্বীপগুলোর উপজাতি নিয়ে জানব। প্রথমে আছে নিউজিল্যান্ডের মাউরি বা মাউরি উপজাতি। টিভিতে তো এদের অনেকবার দেখেছি। হ্যাঁ, বিশেষ করে রাগবি খেলায় এদের বিখ্যাত হাকা ডান্স দেখা যায়। রাইট। আর এদের ওই মুখে ঐতিহ্যবাহী উল্কি বা টাটুর কথাও তো স্লাইডে আছে, যাকে মোকো বলা হয়। একদম। এরপর আছে অস্ট্রেলিয়ার আদি অধিবাসী বা অ্যাবরিজিনালরা। স্লাইডে একটা বুমেরাং ব্যবহারের ছবি দেওয়া আছে। হ্যাঁ, এরা মূলত শিকারী সংগ্রাহক, আর এদের সংস্কৃতিকে ড্রিম টাইম কালচার বলা হয়। আচ্ছা, আর তৃতীয় উপজাতিটি হল নিউ ক্যালেডোনিয়ার কানাক। এরা মূলত মাতৃতান্ত্রিক সমাজ এবং ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানের জন্য পরিচিত। একটু দাঁড়ান, এখানে আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আমরা টিভিতে খেলাধুলায় মাওরিদের ভয়ঙ্কর হাকা নৃত্য দেখি, যা খুব আগ্রাসী একটা ব্যাপার, কিন্তু কানাক উপজাতির এই মাতৃতান্ত্রিক সমাজের বিষয়টা খুব অদ্ভুত লাগছে। কেন অদ্ভুত লাগছে? কারণ ইতিহাস পড়লে দেখা যায় মানব সমাজ বেশিরভাগ সময় পিতৃতান্ত্রিক। তাহলে এই বিচ্ছিন্ন অঞ্চলে এমন ব্যতিক্রমটা কেন? যদি আমরা বিষয়টাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝব যে ওশেনিয়ার সমাজ ব্যবস্থা পৃথিবীর মূল ভূখণ্ডের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। মানে সমুদ্র দিয়ে বিচ্ছিন্ন থাকার কারণে? একদম ঠিক। এশিয়া বা ইউরোপের মতো এখানে সম্পদের দখল নিয়ে বাইরের বিশাল কোনো আক্রমণ হতো না। ও, বুঝতে পারছি। তাই যুদ্ধের চেয়ে গোত্রের ভেতরে সম্প্রীতি সেখানে বেশি জরুরি ছিল, যে কারণে মাতৃতান্ত্রিক সমাজ খুব সহজেই গড়ে উঠতে পেরেছে। অভাবনীয়। আচ্ছা, পুরো পৃথিবী তো ঘুরে আসা হলো, এখন সময় এসছে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্পেশাল ফ্যাক্টস এক নজরে দেখে নেবার। হ্যাঁ, স্লাইড 5 হল গভর্নমেন্ট এক্সামের জন্য সবচেয়ে জরুরি স্লাইড। চলুন পয়েন্টগুলো দ্রুত পড়ে নিই। ভারতের বৃহত্তম উপজাতি জনসংখ্যা হল আদিবাসী। আর নেপালের পর্বত গাইড ও পর্বতারোহীদের বলা হয় শেরপা। এরপর একটা কুইক রিভিশন পয়েন্ট আছে। নিউজিল্যান্ডের দুর্ধর্ষ যোদ্ধা হল মাওরি, আর আফ্রিকার বিখ্যাত পশুপালক মোসাই। রাইট। অস্ট্রেলিয়ার প্রাচীনতম মানুষ অ্যাবরিজিনাল এবং অ্যামাজন রেন ফরেস্টের উপজাতি হল ইয়ানোমামি। একদম পয়েন্ট টু পয়েন্ট সাজানো। তাহলে এই সবকিছুর অর্থ কি দাঁড়ালো? মানে ধরুন, আমরা অনেকেই শেরপা শব্দটাকে একটা পেশা বা কাজের পদ হিসেবে ভাবি, মানে পাহাড় গাইড মানেই শেরপা। হ্যাঁ, সাধারণ মানুষের ধারণা তো তেমনই। কিন্তু স্লাইড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা আসলে পাহাড়ের বুকে বেঁচে থাকা আস্ত একটা উপজাতির নাম।
একদম সঠিক পর্যবেক্ষণ। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ, মানে হিমালয়ের ওই চরম উচ্চতা, তাদের এমন একটা বিশেষ দক্ষতায় পারদর্শী করেছে। যে তাদের নামটাই সেই কাজে সমার্থক হয়ে গেছে। রাইট, জিনের ভেতরেই তাদের পর্বত আরোহণের ক্ষমতা লুকিয়ে আছে। দারুণ। তো এতক্ষণ যা যা শেখা হলো, স্লাইড 6-এর মাধ্যমে সেগুলোকে একটা কাঠামোর মধ্যে ফেলে চূড়ান্ত রিভিশন দেওয়ার সময় এখন। এই স্লাইডটা হলো আল্টিমেট এক্সাম বুস্টার। এখানে উপজাতিদের প্রধান 3টি ভাগে ভাগ করা হয়েছে। আদিবাসী, যাযাবর এবং স্থায়ী। হ্যাঁ, ইন্ডিজিনাস, নোম্যাডিক এবং সেটেলড। অঞ্চলভিত্তিক রিভিশনটা একটু দেখে নিই। আফ্রিকায় আমরা পড়েছি মাসাই, জুলু, হিম্বা এবং সান উপজাতিদের কথা। আর এশিয়াতে আছে আদিবাসী এবং শেরপা। একটু থামুন। এশিয়াতে এই স্লাইডে আমি নতুন একটা নাম দেখতে পাচ্ছি, হোমং বা HMONG। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ সংযোজন। এরা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি উপজাতি। আচ্ছা, মানে পরীক্ষার জন্য এই নামটাও মনে রাখতে হবে। অবশ্যই। এরপর আমেরিকায় আছে নাবাহো, ইয়ানোমামি এবং কেচুয়া। আর ওশেনিয়ায় মাওরি এবং অ্যাবরিজিনাল। এই যে 3টে ভাগ, আদিবাসী, যাযাবর এবং স্থায়ী, এটা নিয়ে আমার মাথায় একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন? আমরা কি বলতে পারি যে পরিবেশ যখন চরম ভাবাপন্ন হয়, ধরুন সান বা মাসাইদের মতো রুক্ষ জায়গায়, তখন মানুষ খাদ্যের অভাবে যাযাবর হতে বাধ্য হয়? হ্যাঁ, একদম লজিক্যাল কথা। আর পরিবেশ যখন অনুকূল হয় বা পাহাড়ে ধাপে ধাপে চাষের সুযোগ থাকে, তখন তারা স্থায়ী হয়? আমি তো বলবো আপনি একেবারে মূল রহস্যটাই ধরে ফেলেছেন। পরিবেশের সাথে এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনুযায়ী এই শ্রেণীবিভাগগুলো করা হয়েছে। মানে এভাবেই পরীক্ষার জন্য তথ্যগুলো মনে রাখা সবচেয়ে সহজ, তাই তো? একদম, মুখস্থ না করে লজিক দিয়ে মনে রাখলে আর কখনো ভুলবেন না। দারুণ। তো আমরা আমাদের সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, সময় খুব দ্রুত কেটে গেল। আজ আমরা শুধু মানচিত্রের কিছু খটমটের নাম মুখস্থ করিনি, বরং আমরা জেনেছি মানুষ কিভাবে ভিন্ন ভিন্ন চরম পরিবেশে সংগ্রাম করে টিকে আছে। ঠিক, তথ্যের ভিড়ে হারিয়ে না গিয়ে এই পয়েন্ট টু পয়েন্ট কাঠামোগত শিক্ষাই কিন্তু যে কোনো পরীক্ষায় সফলতার আসল চাবিকাঠি। একদমই তাই। তবে শেষ করার আগে আমি লার্নারদের উদ্দেশ্যে একটি গভীর চিন্তার খোরাক দিতে চাই। নিশ্চয়ই, বলুন। আমরা তো এই উপজাতিদের পরীক্ষার সিলেবাস হিসাবে পড়ছি, কিন্তু একটু ভেবে দেখুন তো, তারা হাজার হাজার বছর ধরে মরুভূমির চরম রুক্ষতা, আমাজনের গহীন জঙ্গল আর আন্দিজের হিমশীতল পাহাড়ে কোনো প্রযুক্তির সাহায্য ছাড়াই সফলভাবে টিকে আছে। সত্যি, এটা একটা বিস্ময়। আজ জলবায়ু পরিবর্তনের এই চরম সংকটের যুগে দাঁড়িয়ে আধুনিক সমাজ কি তাদের এই যাযাবর বা প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার প্রাচীন জ্ঞান থেকে ভবিষ্যতে টিকে থাকার সবচেয়ে বড় পাঠ পেতে পারে না? দারুণ একটা ভাবনার বিষয়। রাইট, বিষয়টা একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই, পরের আলোচনায় আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।